এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগেছিল হামজার। আচমকা জেগে উঠল। বিছানায় রিমি এক কোণে জানলার ধারে বসে আছে। হু হু করে এসির বাতাস ঠান্ডা আসছে, তবুও জানলার কাজ খুলে রেখেছে। আন্দাজ করা যায় রাত প্রায় শেষ। আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, তবে কোনো ভাগেই ঘুমের সুযোগ নেই। হামজা এইদিক ওইদিক তাকালো। গলাটা ঘেমে ভিজে গেছে, ফতুয়াটা চিটচিট করছে। এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে। আনমনেই বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল। হামজার কপালে চিরবির করে উঠল। ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুতে। উঠে বসতেই প্রথমত জয়ের চিন্তা মাথায় এলো। পাগলটা কি করছে কে জানে। রিমি জানলা থেকে মুখ না ফিরিয়ে বলল, উঠলেন কেন? কিছু চাই? তুমি ঘুমাবে না? ঘুম আসে না। এভাবে শরীর খারাপ করতে চাও? রিমি কিছুটা সময় নিয়ে বলল, গতকাল আব্বু কল করেছিল। তোমার চাচার লাশ তো এখনো মর্গে। বাড়িতে আনলে নিয়ে যাব, দেখে আসবে। যেতে চাইনি তো। তাতে কি, কাকা তো দেখতে যাবে না শেষবার? রিমি ম্লান হাসল। তা কেমন যেন দেখালো। উদাস স্বরে বলল, আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল হামজা। হঠাৎ এই কথা? এখনকার কথাই চিন্তা করুন না। আমি শুধু বললাম আব্বু কল করেছিল, ব্যাস। গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিত জবাব দিয়ে দিলেন, ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হামজা হাসে। বোকা বেগম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশ মাত্র। রিমি চমকালো। কিছুক্ষণ চুপ থেকে আনমনি বলল, আপনাকে আমার আজকাল ভীষণ ভয় করে। বুঝি, তবে তার যুক্তি নেই। ফিরে তাকায় রিমি। নেই। আমি তোমার জন্য ভয়ঙ্কর না। নারীদেরকে আমার ভয়ও নেই, ভরসাও নেই। আমি বিশ্বাস করি নারী মমতাময়ীর জাত। ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয়, অথবা কৌশলে, যতক্ষণ না তারা নিজের গণ্ডি পেরিয়ে পুরুষের কাজে বাগড়া দিতে আসে। তবুও যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই। করলে কি? ওরা কুচুকরি হয়ে ওঠে। আর একজন কুচুকরি নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না। রিমির মনে হলো তার নিখুঁত উদাহরণ যেন আরমেন। এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে, তবু অনড়। অন্ধকারে হামজার ভরার বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত মুখটা দিকে চেয়ে রইল। এরপর জিজ্ঞেস করল, আমি বুঝি না কেন আপনাকে একটু। আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন? আমি দিক ঠিক করি চলতি পথে। যখন চলতে শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি, শুধু একটা পণ করেছিলাম। এ পথ চলা মৃত্যুর রোধ ছাড়া থামাবো না। মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি, এখনও ঠিক সেভাবেই চলছি। সামনে যা পাবো তা হাত ভরে কুড়িয়ে নেব। থামবো কোথায় তাও অজানা। সামনের রাস্তা বন্ধ হতে থাকতে পারে। তার বউ বুদ্ধিমতী হয়ে উঠেছে। হামজা আওয়াজহীন হাসে। কেউ একজন বলেছিলেন, যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও, পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে। মানুষ অভিযোগ সম্পন্ন প্রাণী। পরিবেশ যাই হোক, তারা মানিয়ে নিতে বাঁচতে জানে। রিমোট তুলে এসিটা অফ করে দিল। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনিই। রিমি জানলার দিকে পিঠ করে দেয়ালে হেলান দিয়ে বসে। কেমন ভঙ্গুর স্বরে বলে, হামজা, আপনি কি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি, এবং সেটা ছিল আপনার শাস্তি। হামজা ভ্রু জড়ায়। শাস্তি? বিশাল শাস্তি। হামজা দাড়িতে হাত বোলায়। রিমি অদ্ভুতভাবে হাসে। আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি, যদিও আমি জানি না পাপী বাপের সন্তানেরা নিষ্পাপ হয় কিনা। শেষের দিকে নারী কণ্ঠ কেঁপে ওঠে রিমির। হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ। তাকে থমকাতে চমকাতে দেয়াই যায় না। আজ যেন বিমুঠ হয়ে গেছে। বেশ খানিক পর হামজা গা ঝাড়া মেরে রিমির কাছে এসে দুবাহু চেপে ধরল। গলার স্বর বর্বর হয়ে উঠল। কি করেছো তুমি? রিমি ফুঁসে ওঠে। আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি, একবার নয় দুবার। শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার শৌর্য সন্তান দ্বারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি, কারণ
যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতা বোধ রাখে না, তার নিজের বাপ হবার অধিকার নেই। আমার তো এটুকু ভরসাও নেই আজ আপনার উপর, যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজি রেখে ঘরে ফেরেন। কথা শেষ করতে পারে না রিমি, হিচকি উঠে গেল গলার কাঁপুনিতে। হামজা নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠেছিল। হতবাক হয়ে গেল সে। এ কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কার আঁচল লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে? ক্ষিপ্ত শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়েছিল রিমির উপর। বুকের উঠানামা বেড়ে গিয়েছিল নিষ্ঠুর মানবটার। রিমি ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ায় সুখ ভেসে উঠেছিল। সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল। আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতিরা হামজার উপর আজব রং চটা। হামজা ঝাঁকি মারল রিমিকে ধরে। দুটো সন্তান এসেছিল তোমার পেটে, আমার সন্তান, দুটো সন্তান। হামজা দু হাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে উঠল। হ্যাঁ হ্যাঁ, তাদের আমি খুন করেছি। এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত। এই দু হাতে ধ্বংস করে দিয়েছি তাদের। তারা জানো, আপনার মতো একটা নিষ্ঠুর বাপই নয়, শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজা সৌম্য শ্যাম শরীরটা ভিজে উঠেছে। এক টানে ফতুয়াটা খুলে ফেল। সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বজ্র বেমানান। যে লোকটা নিকট আত্মীয়দের মৃত্যুতে অনর পা ধরে, সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর্ত নিষ্ঠুরতা এমন পাগল পাড়া হয়ে ভঙ্গুর হলো, রিমির কাছে ভীষণ আজব লাগছিল। সে মুখে দুহাত চেপে হু হু করে কেঁদে উঠল। প্রতিটি ক্ষণে তার নারী হৃদয়ে ক্ষরণ চলছিল। প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করে যেন নাজিল হয়েছে তার জীবনে। আর পথ দেখানোর জন্য আরমিন ভুল সঠিক জানে না সে। শুধু রিমি জানে আরমিন অবিশেষ এক চরিত্র যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূতি হচ্ছিল। ওই মেয়েটার প্রতিটি কথা অব্যর্থ তীর। আরমিন বলেছিল, একই ঘটনার প্রেক্ষিতে নিজেরও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে। রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, রিমি। এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই তো দেখায়। রিমি অবাক হয়। সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজ গঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি যেসব আরমিন ভাবে ও করে। সুতরাং ক্ষেত্রে মানুষের জীবনধারা ঠিক করে না মানুষের নিজস্বতা, বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাগকে বলেছিল। ওনাকে নিয়ে বাহির হয়ে যান আপনি। রূপকথা দৃঢ় স্বরে বলে উঠল, আমি কোথাও যাব না। জয়, তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো? জয় জবাব দেওয়ার প্রয়োজন মনেই করলো না। মহিলা মানুষকে লাই দেবারও নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয়। এমনিতেই ওরা পুরুষের অধীনস্থ দুর্বল অবলা। তাদের উপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোট লোকই ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি। তাতে যে অবাক হলো। রূপকথার জেদ ধরে বসে থাকে। আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি। মেয়ে লোক, তার উপর। কি বলো? মেয়ে লোক? তার ছিল হাসি রূপকথা। জয়ের অবমাননা যায়নি এখনো। অন্ত্র, তুমি কি করলে এতগুলো দিনে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা না বাড়াই কথা আপা, পরাগের সাথে চলে যান। যাব না আমি, বলেছি তো। আর কোথায় যেতে বলছো? চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাটাতে বসে টাকনুর কাছে প্যান্ট ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি এসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল। সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শেয়াল অকারণেই এমন একটা জায়গায় আসার লোকই নয়। জয় খানিক বাদে আচমকায় হাসল। কেমন অপার্থিব ভয়ানক সেই হাসি। রূপকথাকে বলল, যান, দেখা করে আসুন একবার। কাঠের এই বিদেশি গড়নের বাড়িটা রাজন আজগর পলাশকে উপহার দিয়েছিলেন। বাগান বাড়ি অবসর কাটানোর জন্য ভালো। চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাইরে পরিবেশ
বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢুকে খুটখুটে অন্ধকার, কারো রুদ্ধশ্বাসের ভোতা আওয়াজ পাওয়া যাচ্ছে। আলো জ্বালায় রূপকথা। মেঝেতে পড়ে আছে পলাশ, ডান পায়ে শিকল আটকানো। সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগসের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটোনিন পুশ করা হয়নি, অর্থাৎ পলাশ ঘুমায়নি 2 দিন। প্রায় মরণ সমান তা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে সে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণিতে রক্ত জমাট বেঁধেছে, দানা হয়েছে। শুধু হালকা আলোতে চোখের মণিটা জল জল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো এবড়ো থেবড়ো ইঞ্জেকশন পুষ্ট হয়েছে, তবু যেন কই মাছের জান। এই অবধি যে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্যি নেই তা সহ্য করে বেঁচে থাকার। আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে। ক্রসফায়ারের অর্ডার ছিল পলাশ সহ ওর দলের 18 জন অথবা বেশি এখনো দেশেই, এবং তাদের মাঝে কমপক্ষে 15 জন সশস্ত্র দিনাজপুরেই অবস্থান করেছিল। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে। বছর পর বছর ধরে রাজন আজগর দেশের টেরোরিজমে বহুত অবদান রেখেছেন। তার রাখা অবদানে মানি লন্ডারিং তার মাঝে অন্যতম কঠিন এক অপরাধ। যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ, তাই এটাকে অপরাধ না বলাই ভালো। কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আমজনতার দ্বারা সাধারণত ঘটেই না। এটা ঘটে দেশের উচ্চ স্থানে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা, অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মধ্যে, যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, জনসেবক ও উন্নয়নের কর্ণধারও বলা হয়। তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন। দেশের অর্থ সম্পদ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকের লকারে ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সেবাই, হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করা। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালা চাপে, একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে। তার মাধ্যম দেশের বাইরে একদম নিরাপদ উপায় অর্থ চালান করা সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিগণ। অথচ এই অর্থ আসছে কোথা থেকে এবং মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না। হাত বদল হতে হতে সর্বশেষ যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগ্যাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলো অধিকাংশই ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল, ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতিদের মুনাফা। সেটার একটা দৃশ্যমান খাত ছিল রাজন আজগরের বিশাল কারবার, মাদক, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার, খুন, জুয়া ইত্যাদি। পলাশ দিনাজপুরে একটা টাটকা চাঁদাবাজ সুদখোর। তাদের মূল কারবার রাজধানীতে বিভিন্ন স্থানে, আবাসিক হোটেলে, ক্যাসিনো, জাল টাকা, নারী ব্যবসা, সব রাজধানীতেই চলে। প্রথমত 2002-এ দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাতই হয়ে গিয়েছিল অপারেশন ক্লিন হার্টের বদলতে। এর কিছু কাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রির মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবাই খুন হলো। পলাশের কিছু করার থাকলো না। মূলত তখন পলাশ ভার্সিটিতে পড়া ছেড়ে পুরোদমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করেছে। কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠল না তার। তারপর সবকিছু দমে গেছিল এবং কি থেকে কি হলো, অ্যাস্ট্রয়েডটা কোথাও গুম হয়ে গেল যেন। তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন, নিজে এক মাফিয়া পুঁজিবাদী ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝলসে মাটি হয়ে গেছে। সে এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ। এরপর যখন 2008-এর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতায় এলো,
রাজন আজগর ও পলাশ তখন নতুন উদ্যোগে জেগে বসলো। হামজা তখন উঠতি রাজনীতিবিদ, ভার্সিটি, যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায়। তখন তার উঠা বসা শুরু হলো উচ্চ শ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে। পলাশ ও রাজন হামজাকে হাত করলো। হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে। জয়ামি তখন 21 বছরে তরতরে যুবক, অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু হয়েছে। এরপর রাজন আজগর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন, কারবার ও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকেও আর নিজের নামের ভিত গড়তে বেগ পেতে হয়নি। গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একাধিক বাড়ির পিলার গাড়লেও চাঁদা দেয় জিম্মি হয়েছে। বদলি বউ থেকে শুরু করে ঘর বাড়ি সহ তাদের শেষ সম্বলটুকু পলাশের হয়েছে। বাংলাদেশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হলো 2012-তে। সৈয়দ মুস্তাকিন মহান তখন সেই সংস্থার নতুন পিবিআই অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে রাজন আজগরের ব্যবসার অপরাধে তদন্ত করতে গিয়ে খুঁড়তে সেই জাদরের আইন কর্মকর্তা এলো দিনাজপুর। পলাশের এইখানকার কারবারের সেটাই আইনত প্রথম বাধা, এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা। কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হলো, কারণ এটাই বাংলার নীতি, মূল রাজনীতি। মুস্তাকিন মহান কেচো ইতিমধ্যেই খুঁজে পেয়ে গিয়েছিল, বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল। তাকে আর কিছুদিন খুঁড়তে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনেই বের করে আনত সে। সেই সুযোগ তো দেয়া যায় না। এরই মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে। ব্যাস, জনসেবকদের কাজ সহজ হয়ে গেল। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হলো। বন্দীরা হলো যুদ্ধ অপরাধী, সব তাদের সাথে দেখা করা অপরাধ। সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না, কিন্তু তার কার্যক্রম চলছিল। গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথেই করে দিত। অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয় আমির। সালটা 2013-এর মাঝামাঝি। জয় আমির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল। মুমতাহিনার কেসটাকে মিছিমিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগ আজগর। তখন তার কাছে একটা হুমকি স্বরূপ চিরকুট এসেছিল। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মুরসালিন মহান অথবা ওদেরই কেউ। দুদিন আগে রাত 2টোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে। ওটা চেহেল গাজীর মাজারের অদূরেই ঢাকা দিনাজপুরের সড়কের পাশেই। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস। এই বাড়িতে কিছু অস্ত্র, চেক বই, ক্যাশ, টাকা নেবার উদ্দেশ্যেই ওখানে যাওয়া তার। সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হিলি বন্দরে ওপারে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাবার কথা ছিল। হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যে, বহু চেনা চেনা লোক আছে। কিন্তু ব্যাটালিয়ন ফোর্স যে রেডি এবং পলাশকে তাকে রেখেছে তা পলাশ জানতো না তখনও। মাঝার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা 90%। এটা কথায় কথায় পরাগ জেনেছিল তথ্যটা, সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে। জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে। ওয়াকাম ঠাপানা সারা একটা কাম করে রেখে দিলা, তোমার তর্স হয় না? এতকাল বাল খাইছো, এখন আর সইতেছিল না? তোমার শ্বশুরাব্বাদের যদি বলতেই হয়, এবার যদি কোনোভাবে পলাশ হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি ওকে ধরে ফেলে, ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে। সম্বন্ধ নেই চেংড়া আমার। পরাগ খিচে উঠল। কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার স্বাদ নেই।
আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছো, আমি আমার মতো ভেবেছি। একটু কেটে ধরো। ও এখনও ওই বাড়িতেই আছে। পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। মনে রেখো, ও কিন্তু একা না। ওর কাকার রেখে যাওয়া সেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে। বেস্ট অফ লাক। পলাশ তখন মাতাল। সবকিছু গুছিয়ে রেখে সোফায় বসলো। শরীরটা আউলে গেছে, কয়েকদিনের হয়রানিতে যাচ্ছে তাই হাল। পরাগকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের। তার কানে সবই এসেছে। পরাগ কি করেছে, খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তা ধ্বংসের মুখ দেখা, আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সায় ছিল না। তবুও এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পরে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা তার। কিন্তু রূপকথা, সে বাগান বাড়িতে তখনও 10-12 বার কল করেছে, রূপকথা রিসিভ করেনি। পলাশের মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল পরাগকে পরে মারলেও উচিত, আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া। ঘরের বউয়ের বিপদের সময় এমন জোচ্চুরি সওয়াই যায় না। তখন রাত 12টা পার। ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই অসময় হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকেই। আজ বন্দর, আগামী রাতে বর্ডারের ওপার। কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল। পলাশের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবলো বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে। ততক্ষণে লোহার গেইটে তাণ্ডব শুরু হয়েছিল। প্রাচীরের ওপরে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানে যাচ্ছিল না। দারুণ ছুটে এলো। পলাশ ভাই, পুলিশ আইছে ভাই। সামনে পিছনে চারিদিক খালি পুলিশ। বাড়ির পেছনে ছোট্ট ডোবা, তার ওপারে একটা আম বাগান। সেই আম বাগানে পলাশ জুয়ার আসর বসাতো মাঝে মধ্যে। ওখানেই রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে দিয়েছিল। হাতটা কবরের ওপর ফুলের তোড়ার মতন বিছিয়ে রেখে গিয়েছিল। সেটা দেখে টের পেয়েছিল কবরের ওর বাপের দেহ শোয়ানো। পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকলো ভেতরে, রাইফেল পিস্তল রেডি। পলাশ অনেকটা ব্যাহেট তখন, টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়ির ব্যাক সাইডে আসার যে রাস্তাটা সেটাও আটকানো। পেছনের দরজাটাও না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ। ছোট পুলটা পেরিয়ে যাওয়ার সময় ওপরতলা থেকে আলো পড়লো ওর উপর। দ্রুত লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে। পেছন দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের। বাড়ির নকশাটা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠেই গেছে। সেইখান থেকে গোটা বাড়ির বাইরে, আশপাশেও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে। পলাশ আটকা পড়ে গেল। প্রায় কম বেশি 10-15 জন বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। বাইরে আরও আছে। পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে, এতে কোনো সন্দেহ নেই। ক্রস ফায়ারে জায়েজ হয়ে আছে ওর জন্য। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঁঝরা করে ক্রস ফায়ারের নামে চালিয়ে দেবে। অথচ পলাশের বাহিনী কাছে কালেও ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশে নিষেধ আছে। পরিকল্পনা নম্বর 2 ওটা। পলাশ জানতো না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিক জানতো দেশ ছাড়ার আগে একবার জীবন মরণ ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় হামজার সাথে, সুতরাং পরিকল্পনা নং 2-তেই আছে সে। যদি কোনোভাবে পলাশ গ্রেপ্তার হয়েও যায়, কারণ চট করে রাজন আজগরের ভাতিজা পলাশকে ক্রস দেবে না আইন রক্ষা বাহিনী। তারা এতটাও ন্যায়পরায়ণ হলে তো পলাশরা জন্মাতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে যায়, সে কোনোভাবেই বাঁচতে চাইবে না, বরং গ্রেপ্তার হতে চাইবে। জয় হামজার যতদিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে, তবুও সে কারাগার নিরাপদেই সময় পাবে। সুতরাং তখন বাইরে থাকা দলের লোক, সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গে র্যাকেটিয়ারিং টাইপ কিছু মিছিমিছি তামসা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে। এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগই পাবে।
এই পরিকল্পনা মাথায় রেখেই পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলা জানলা দিয়ে দুজন কর্মকর্তা মেশিন গান তাক করেছে। এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলা জানলা দিয়ে দুজন কর্মকর্তা মেশিন গান তাক করে আছে, তবে গুলি চালাচ্ছে না। চালায় সাধারণত এরকম একটা সাংঘাতিক অপরাধী মাস্টার যদি হাতের মুঠোয় থাকে, তাকে গুলি করার মানি হয় না। জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত। প্রায় মিনিট 5 পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলিশের পাশে দাঁড়ালো, তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক জোড়া পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে নির্লজ্জের মতো। সেই তার চিরায়ত প্যাচপ্যাচে হাসিতে জলে চোখ দুটো আরো ভয়ানক জ্বলছে। ওকে এসে 4 জন ঘিরে ধরলো। পলাশ কেবল 2 হাত বাড়িয়ে দেয় হাতকড়া পরাতে, তখনই বিকট আওয়াজে কানে তালা লেগে গেল। পলাশকে ঘিরে ধরা 2 জন পুলিশ থপ করে পড়ে গেল নিচে। সময় থেমে গেছে, যেন ভোতা হয়ে গেছে কান সকলের। তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরা খুনে। এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি। 3 তলা ছাদের ওপর যারা দাঁড়িয়ে ছিল তাদের মাঝে একজন শেষ, বাকি 2 জন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লন্ডভন্ড হয়ে গেল 3 অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজর ঠিকরে পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে, কিন্তু কোন জানলা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি 2 থেকে 3 জন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে। তখনই একাধারে 6টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওই পাশ থেকে। এমন আকস্মিক আততীয় হামলায় গোলমাল বেঁধে গেল একটা। এরকম সশস্ত্র গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ী দল অথবা কেউ। পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধহয়, তাহলে